আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দুই জেলায় এখনো অনেক মানুষ পানিবন্দী আছে। শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভগাই নদীর পানি কমায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে সদর এবং নকলা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এতে 40,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। সোমবার নকলা ও নালিতাবাড়িতে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেরপুর বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে এখনো পানিবন্দী আছে 1.5 লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ডুবে আছে জমির ফসল। নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে আছে 123টি গ্রামের নিম্নাঞ্চল। বন্যায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ আছে। বন্যা পরিস্থিতি জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, শেরপুর জেলায় আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায়, মানে ভয়াবহ বন্যায় শেরপুরের কিন্তু 5টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছিল। কিন্তু গত কয়েকদিন, মানে 2 দিন বৃষ্টিপাত না থাকার কারণে পাহাড়ি নদী সোমেশ্বরী, ভুগাই, চেল্লাখালী এবং মালিঝি এই নদীগুলোতে পানি নেমে যাওয়ায় উজানের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আর এদিকে শেরপুর সদর উপজেলা এবং নকলা উপজেলার সদর উপজেলার 3টি এবং নকলা উপজেলার 3টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেগুলো নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত রয়েছে। এবং যে গতকালকে সারাদিন কিন্তু আলো ঝলমল দিন ছিল, কোনো বৃষ্টির ছিটে ফোঁটাও দেখা যায়নি। কিন্তু এই গত রাতে কিন্তু আবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার কারণে নিম্নাঞ্চলে কিন্তু পানি একটু বেড়েছে, আগের তুলনায় পানি একটু বেড়েছে। তবে যে নতুন করে কোনো এলাকা আর প্লাবিত হয়নি। তবে 40,000 মানুষ এখন এই সদর উপজেলার 3টি এবং নকলা উপজেলার 3টি ইউনিয়নে 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। আর এদিকে বানভাসী মানুষের দুর্ভোগ কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে, কারণ তাদের পর্যাপ্ত খাদ্য সংকট রয়েছে এবং চিকিৎসা ঔষধপত্রের সংকট রয়েছে। আর বন্যার্ত মানুষের সাহায্যের জন্য কিন্তু বিভিন্ন সেনাবাহিনী, বিজিবি সংগঠন তারা কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী। তবে বানভাসী মানুষরা জানিয়েছে তারা যে পরিমাণে পাওয়ার কথা সেই সাহায্যটি কিন্তু তারা পাচ্ছে না। যেমন আজ রাতে নালিতাবাড়ির হাতিপাগার বিজিবির হাতিপাগার ক্যাম্পে ময়মনসিংহ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল রান্না করা খাবার পরিবেশন করেছে 5 শতাধিক বন্যা দুর্গতদের মধ্যে। এরপরে বিএনপির নেতা আকরামুজ্জামান রাহাত, সেও কিন্তু শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নে প্রায় 3 শতাধিক বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এরপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম, তিনিও কিন্তু গতকালকে ধলা ইউনিয়নে প্রায় 5 শতাধিক বন্যার দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এদিকে এবি পার্টিও তারাও প্রায় 1000 মানুষের মধ্যে। ধন্যবাদ। কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মানুষের রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে থাকায় দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দীরা। ময়লা পানিতে হাঁটা চলা অনেকেই আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ, পানি নিষ্কাশনে খাল দখল ও ভরাট হওয়া পানি জমে অবস্থায় সৃষ্টি বলে অভিযোগ করেন স্থানীয়রা। রূপগঞ্জ থেকে রুবেল মাহমুদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গেল কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে আছে। এতে উপজেলার 2টি পৌরসভা ও 4টি ইউনিয়নের তারাবো, ভুলতা, বলাইখা, মাঝিপাড়া সহ অন্তত শতাধিক গ্রামে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব জায়গায় বাড়িঘরে হাঁটু থেকে কোমর পানি জমে আছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। পানি জমায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। পানিতে ভেসে গেছে মাছের ঘের। পানি জমে থাকায় জমির ফসল হলুদ হয়ে গেছে। গত 15 দিন ধরে এখানে পানি জমে আছে। এগুলা কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। 6 সন্তানের কোনো স্কুলও যাইতে পারে না, বাজারও যাইতে পারে না। আগে ফার্ম চালু ছিল, আগে এত কিলো হয় নাই, এবার তারা ফার্মই চালু করে না। পাস করার পর কেউ আইসা রাস্তাঘাট করলো বা এর জিগাইল, এই যে বন্যায় আমরা ভাসি এই জায়গা সবসময় এরকম হয় প্রতি বছরে, কাউ আয় এই পর্যন্ত দেখে না। জানা যায় নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প ও শীতলক্ষার পূর্ব পারের 5,000 হেক্টর জমি ঘিরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কয়েক বছরের মধ্যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারের কাছে আবেদন যে আমাদের পুনরায় আমাদের যে একটা খাল আছে এখানে খালা খনন করতে হবে। আমরা কোনো যাইতে পারি না, খাইতে পারি না, রানতে পারি না, আরেকবার যাইয়া করতে পারি, পোলাপানি স্কুলও যাইতে পারে না। এদিকে জলাবদ্ধতা নিরসনে সাময়িকভাবে সেচের মাধ্যমে পানি বের করার চেষ্টা করা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য খাল পুনঃখননের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমাদের স্থায়ী সমাধানের জন্য যে খালগুলো রয়েছে সেই খালগুলো পুনঃখনন করতে হবে এবং একই সাথে বিভিন্ন খালগুলোকে ইন্টারকানেক্টেড করে এই দশা থেকে দূর করার জন্য আমরা পানিগুলো খালের মাধ্যম দিয়ে আমরা নদীতে কিংবা অন্যান্য জায়গায় আমরা এটা ফেলবো। দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নানামুখী সংস্কার ও উদ্যোগে আশার আলো দেখাচ্ছেন সরকার। 2 মাস সময়টা খুব অল্প হলেও সরকারের দিকে নজর রয়েছে সবার। নজর রাখছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থাও। দায়িত্ব গ্রহণের পর থেকে এই সরকার মূলত বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পরিবর্তন আনার চেষ্টা করছে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাই তাদের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদদের দোসরদের সরিয়ে যোগ্যতা সম্পন্ন ন্যায়বান লোকদের দায়িত্ব দিচ্ছে সরকার। দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। তারপরও তাদের হাত ধরেই রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বুনছে দেশের সরকার ও সাধারণ জনতা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বড় চমক দেখাচ্ছে প্রবাসী শ্রমিকরা। তাদের বৈধ পথে পাঠানো রেমিটেন্সে হু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে কেবল গেল মাসে $240 কোটি পাঠিয়েছে প্রবাসীরা, যা দেশের ইতিহাসে একক মাসে 3য় সর্বোচ্চ। রেমিটেন্স যোদ্ধারা জানিয়েছেন, নতুন সরকারের অধীনে দেশের কল্যাণে অংশীদার হতে বৈধ পথে ডলার পাঠাচ্ছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়ে রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছিল প্রবাসী শ্রমিকরা। শেখ হাসিনা ও তার মন্ত্রীদের অনুরোধেও সাড়া দেয়নি তারা। আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। আওয়ামী লীগ সরকার শাসন করছিল, তখন আমরা ম্যাক্সিমাম টাকা হুন্ডির মাধ্যমে পাঠাইছি। এখন এই সরকার আসার পর আমাদের দেশ উন্নতির জন্য আমরা সবাই বৈধ পথে টাকা পাঠাতেছি। আমরা সবাইকে অনুরোধ করছি যেন আমরা টাকা বৈধ পথে পাঠাই। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স এখন ব্যাংকের মাধ্যমে পাঠাতেছি। বাংলাদেশ ব্যাংকের তথ্যে আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে $222 কোটি, যা গেল বছরের একই সময় তুলনায় 39% বেশি। আর সেপ্টেম্বরে এসেছে $240 কোটি, যা বছরের তুলনায় 80% বেশি। আমাদের দেশের রেমিটেন্স যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই কনজামশনে মানে খরচে চলে যায়। বিনিয়োগ বান্ধব একটা পলিসি নেওয়া যেতে পারে যাতে করে রেমিটেন্স যাতে পাঠায়
তারা কোনো জায়গায় বিনিয়োগ করলে যাতে সেটা সুফল পায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেপে উঠছে রিজার্ভ, এতে কল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমের সম্ভাবনাও তৈরি হয়েছে। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট তো আমার জন্য আমাদের এই শ্রমভিবাসীও, কাজে তাকে যদি সেই সম্মানটা দেওয়া যায় এবং ভবিষ্যতে তিনি যদি আবার বিদেশে যেতে চান সেক্ষেত্রেও একটা সহায়তা থাকতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিক নেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়টাকে বৃদ্ধি করে যাতে নিয়মতান্ত্রিকভাবে খরচ হয়, আর অভিবাসী নিজেকেও সচেতন হতে হবে। আমাদের যেভাবেই হোক অ্যাভয়েড করবেন, তারা সরাসরি যোগাযোগ চেষ্টা করবেন কোনো রিক্রুটিং এজেন্সি যিনি লাইসেন্সধারী অথবা সরকারি কোনো দপ্তরের সাথে, তাহলে তার আসলে অভিবাসন প্রক্রিয়াটা নিরাপদ হবে। প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করেছে সরকার। দ্রুত সময়ে লাগেজ প্রাপ্তি সহ নানা সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। সেলিম মালিক, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছেন সহকর্মী সুমন তানভীর। তার কাছ থেকে জানবো বাজারে নিত্যপণ্যের দরদামের খবর। তানভীর, অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হয়েছে আজ। এই বিষয়ে ক্রেতা বিক্রেতাদের কতটা প্রত্যাশা পূরণ হয়েছে এবং নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। আজ হচ্ছে 8 তারিখ। আপনি সংবাদে যেটি বলছিলেন, আসলে যদি একদম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের হিসাব বলা হয়, আজকে 2 মাস পূরণ হচ্ছে এবং এই যে 5 আগস্ট যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তার পেছনে যে কয়েকটি নিয়ামক সবচেয়ে বেশি কাজ করেছে, তার ভিতরে কিন্তু এই যে আমরা এখন নিত্যপণ্যের বাজারে আছি, সেই নিত্যপণ্যের বাজারে যে নাবিশ্বাস অবস্থা, অর্থাৎ পণ্যের যে ঊর্ধ্বগতি ছিল, সেই জায়গা থেকে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কিন্তু একটি বড় কারণ ছিল। এবং যখন নতুন সরকার আসলে দায়িত্ব গ্রহণ করে তারপরে কিন্তু মানুষের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা ছিল এই কাঁচা বাজার, অর্থাৎ দ্রব্যমূল্যের বাজার আসলে একটি নিয়ন্ত্রণ অবস্থার ভিতরে আসবে। এতদিন ধরে যে সিন্ডিকেটের কথা শুনে আসছিল সেটির একটি পরিবর্তন হবে। আমি একটু বলে রাখতে চাই যে 2 মাসে বেশ কিছু বিষয় কিন্তু পরিবর্তন হয়েছে। আমি যদি বলি, এই যে কাঁচামালগুলো আসছে, সেই কাঁচামালগুলো আসলে দেশের যেসব প্রান্ত থেকে আসে, রাস্তাঘাটের যে চাঁদাবাজি সেগুলো কমেছে। যারা আসলে এই পণ্যগুলো নিয়ে আসে তারাই বলছেন, এই যে এখানে যে দোকানগুলো বসে আছে, আগে সেই দোকানগুলোতে যে পরিমাণ চাঁদাবাজি করা হতো সেই চাঁদাবাজি এখন হয় না, সেটিও কিন্তু তারা স্বীকার করছেন। কিন্তু পারতপক্ষে আসলে 2 মাস পর এসে যদি বলতে হয় যে দ্রব্যমূল্যের দামের পার্থক্য আসলে কি হয়েছে, সেটি কিন্তু একদমই হয়নি। আমি যদি স্পষ্ট করে বলি যে এখনো সেই আগের মতো আসলে আমরা যখন বাজারে আসতাম, বাজার করতে আসি আর সংবাদ কাভারেজে আসছি যে 60 টাকা, আমি আজকে এসে দেখলাম যে শুধু পেঁপে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর পটল 70 টাকা। তারপরে আসলে যত সবজি আছে সব সবজির দাম কিন্তু 90 থেকে 100 টাকার ওপরে। আমরা দেখছিলাম এর আগে শেখ হাসিনা সরকারের সময় কিন্তু সরকারিভাবে কিছু দাম নির্ধারণ করে দেওয়া হতো, কিন্তু সেই দামও কিন্তু আসলে মানা হতো না। এই নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরে আমরা দেখেছিলাম যে গত 15ই সেপ্টেম্বর কিন্তু ডিম, যেটি মধ্যবিত্তের আসলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সেই ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হলো যে 46 থেকে 48 টাকার ভিতরে ডিমের হালি বিক্রি করতে হবে। আজকে এসে আমরা বাজারে কিন্তু দেখলাম যে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 56 টাকা থেকে 58 টাকা। অর্থাৎ এই যে এই তদারকি কে করবে, একটি জিনিস আসলে নির্ধারণ করে দেওয়া হবে, তারপরে সেটি আসলে কে দেখভাল করবে, সেই দামে বিক্রি হচ্ছে কিনা, এই পরিস্থিতি কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছিলাম। অর্থাৎ এই যে 16 বছরের দুঃশাসনের কথা বলা হয়, সেই 16 বছরে কিন্তু এই বিষয়গুলোই আমরা দেখেছিলাম। সেই অবস্থা, অর্থাৎ এই যে দ্রব্যমূল্যের দামে কোনো রকম আসলে হেরফের হচ্ছে না। এখানে যারা বাজারে যারা বিক্রেতারা আছেন তাদেরকে যখন আমরা আসলে প্রশ্নগুলো করছিলাম, তারা কিন্তু বলছিলেন যে আসলে কিছুদিন আগে টানা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে হচ্ছে কিছুটা সবজির দাম বাড়তি আছে এখন। সেই সঙ্গে যেহেতু গ্রীষ্মকাল শেষ, গ্রীষ্মকালের পরে যে সবজিগুলো, সেই সবজির আসলে সাপ্লাই ঘাটতি আছে, সেই সঙ্গে শীতের সবজিও কিন্তু এখন বাজারে নেই, সেই কারণগুলো আসলে দেখাচ্ছেন। তারপরেও আসলে ধন্যবাদ। ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মাসরুরের স্ত্রী। পৃথিবীর আলো দেখলেও বাবার মুখে দেখা হয়নি এই নবজাতকের। মাসরুরই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে দুঃখের সাগরে ভাসছে পরিবারটি। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা।
গত ৫ আগস্ট গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাঝহারুল ইসলাম মাসরুর। তার মৃত্যুর ১.৫ মাস পর ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় স্ত্রী। নবজাতকের নাম রাখা হয়েছে সালমান বিন মাসরুর। তাদের ৩.৫ বছর বয়সী নাফিজা আক্তার নামে আরও এক কন্যা সন্তান রয়েছে। মাসরুরকে হারিয়ে ২ সন্তানকে নিয়ে কষ্টে দিন পার করছে স্ত্রী। শিশু সন্তানদের নিষ্পলক চেয়ে থাকাও যেন বুঝিয়ে দেয় বাবা হারানোর শোক। মিছিলে আমি যদি যাই তাহলে আমি শহীদ হব, তোমাদেরকে বলবো শহীদের স্ত্রী, আমার সন্তানকে বলবো শহীদের সন্তান। আমিও বিভিন্ন হাসপাতালে টোকাইছি, পাই না। সদর নিজে এই মাসুদ আজগর যে মিত্র অবস্থা আছে। মাসরুর নিজে লেখাপড়া করেছে, পাশাপাশি একটি মাদ্রাসাও করেছেন। গাজীপুরে ব্যবসা করতেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দুশ্চিন্তায় পরিবারটি। আমার ভাইকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করে মেরেছে, শাস্তির আওতা আনতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাবো তার জন্য থাকার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে খোঁজ খবর নেওয়া। স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ছিলেন ইসলামী আন্দোলনের পাটুয়ারির হাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাসরুর। সরকারিভাবে তার পরিবারকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার সন্তানদের। নাদিরা সুলতানা, RTV। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরে এক সপ্তাহে ২৫ জনের প্রাণ গেল। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়ালো ১৮৮ জনে। গত একদিনে সারা দেশে ১২১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৭,৮০৮ জন রোগী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, কেমন দেখছেন হাসপাতালে ডেঙ্গু রোগীর পরিস্থিতি? কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। হ্যাঁ সেন্টি, আসলে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন হাসপাতালের রোগীদের যে ভিড় এবং স্বজনদের যে লাইনে টিকিট কেটে যে ভর্তি করার যে বিষয়টি, সেটিও আমরা আজকে ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে দেখতে পেয়েছি। অর্থাৎ প্রতিদিনের মতো আজকেও কিন্তু বিভিন্ন রোগী আসছেন বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে এই বিশেষায়িত যে ডেঙ্গু হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। আপনাকে জানিয়ে দিতে চাই যে আসলে এই ডেঙ্গুর যে প্রকোপটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা গত কয়েকদিন ধরে হাসপাতালের চিত্র দেখলে বুঝতে পারছি। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে কিন্তু ২৫ জনের কিন্তু মৃত্যু হয়েছে এই ডেঙ্গুতে। সেই সাথে রোগীর যে বৃদ্ধির যে বিষয়টি, অর্থাৎ হাসপাতালের বেডে আসার যে বিষয়টি, সেটি একেবারে চোখে পড়ার মতো। তবে একটি জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু বৃদ্ধ এবং শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং বলা হচ্ছে যে শিশুরা বেশি কিন্তু ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ মৃত্যুর হারটা একটু বেশি শিশুদের। আর কারণটা হচ্ছে এই শিশুগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে আক্রান্ত হওয়ার পরে অনেক সিন্ডম, অর্থাৎ যে উপসর্গগুলো না বোঝার কারণে দেরিতে নিয়ে আসছেন এবং জটিল রোগ ধারণ করছে। আর আমরা মহাখালী যে বিশেষায়িত ডিএনসিসি হাসপাতালটি রয়েছে সেখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গত কয়েক মাস ধরে যেভাবে যে প্রবণতা ছিল হাসপাতালে ভর্তি, তার চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। তবে তারা বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে যারা এই হাসপাতালে এসে পৌঁছাচ্ছেন সেসব রোগীদেরকে ভালোভাবে চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে ফেরাতে পারছেন। শুধুমাত্র যারা দেরিতে করছেন, অর্থাৎ আক্রান্ত হওয়ার কয়েকদিন পর যারা হাসপাতালে আছেন তারা একটু জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে ভালো করতে একটু সমস্যা হচ্ছে। এবং সেই সাথে আমরা এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তারাও আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গুর প্রকোপটি যে হারে বাড়ছে সেটি আসলে সমন্বিত উদ্যোগ, যে চিকিৎসকরা সবসময় বলে আসছেন, এখনো বলছেন যে সমন্বিত উদ্যোগ এবং ঢাকার যে সিটি কর্পোরেশন আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে এই মশা নিধনের জন্য। সেই সাথে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং রোগীদেরকে সচেতন হতে হবে যাতে এই ডেঙ্গুর প্রকোপটা বিস্তার না করে। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। রাত পেরোলেই ষষ্ঠী। পূজা ঘিরে দেবী দুর্গার প্রতিমার রঙের কাজ শেষে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। আর সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে জেলায় জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়সার রিপোর্টে। টানা কয়েকদিনে দেবী দুর্গার প্রতিমাকে নিজেদের মতো করে সাজাতে ব্যস্ত ছিলেন প্রতিমা কারিগররা। তবে সব ব্যস্ততা শেষে দেবী যেন পরিপূর্ণ রূপ পেয়েছে। এখন চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ।
দুর্গাকে বরণ করতে দম ফেলার ফুসরত নেই ঝালকাঠির প্রতিমা শিল্পী ও আয়োজকদের। রংতুলির কাজ শেষে আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজ সহ নানা কাজে ব্যস্ত ভক্তরা। দুর্গা উৎসবের ষষ্ঠী ঘিরে তোড়জোড়ের সীমা নেই। এবছর জেলার 4 উপজেলায় 157টি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার। ঘুরে ঘুরে সব জায়গায় প্রতিমা দেখবো এবং আনন্দ করবো মা বাবা ও ভাই বোনদের সাথে। আমরা প্রতি বছরের ন্যায় এবারেও সেই শান্তিপূর্ণভাবে জাঁকজমকপূর্ণ আমরা শারদীয় দুর্গোৎসব পালন করব। পূজা শান্তিপূর্ণ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকলে মিলে আশা করছি যে আগামী 9 তারিখ থেকে ঝালকাঠি জেলার 157টি পূজা মণ্ডপে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দ উৎসবের সহিত দুর্গাপূজা উদযাপিত হবে। আমার জন্য যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে সেটা আমরা করেছি। মণ্ডপের সাজসজ্জায় ব্যস্ত নোয়াখালীর সেনবাগের পূজা আয়োজকরা। দুর্গাপূজা ঘিরে চারপাশে এখন উৎসবের আমেজ। দেবী দুর্গাকে বরণ করতে চলছে মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি। দিনরাত টানা পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা কারিগররা। আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা এবং জাঁকজমকভাবেই আমরা এবারের পূজা প্রতিবার নিয়ে এবারও পূজা করব। সামাজিক সম্প্রীতি বজায় রেখে আমরা পূজা উদযাপন করতে পারবো। উৎসবের 12টি পূজা মণ্ডপ অর্থাৎ মণ্ডপ বা প্রতিমা পূজা যাকে বলে সেটি অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরসোরে। শেষ মুহূর্তে মণ্ডপ মঞ্চে সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইমরুল কায়েস, RTV। দুর্গাপূজার শেষ মুহূর্তে প্রস্তুতির বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, পূজার শেষ মুহূর্তে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল সকাল থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যার যে উৎসবকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জের যে মণ্ডপগুলো রয়েছে সেখানে সাজ রব বিরাজ করছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবছরে কিন্তু সিরাজগঞ্জের 501টি স্থায়ী এবং অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু এই স্থায়ী যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে ত্রিনয়নী দেবী দুর্গার যে প্রতিমা সেটি স্থাপন করা হয়েছে। অন্যান্য যে অস্থায়ী মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতেও কিন্তু দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর যে প্রতিমা সেগুলো কিন্তু আজকের দিনের মধ্যেই স্থাপন করা হবে বলে আমরা জানতে পেরেছি। যার ফলে কিন্তু আসলে সিরাজগঞ্জের মণ্ডপগুলোতে এই মুহূর্তে আলোকসজ্জা, মন্দির সুসজ্জিতকরণ, প্রতিমা স্থাপনকে কেন্দ্র করে এই মুহূর্তে একটি তুমুল ব্যস্ততা বিরাজ করছে। আরেকটি বিষয় যে মন্দিরগুলো যে নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য ইতিমধ্যেই কিন্তু প্রতিটি মণ্ডপেই আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরাও। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তাদেরও কিন্তু যে টহল, সে টহল জোরদার করা হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা সুযোগ সৃষ্টি না হয়। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রতি বছরই কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরকে বর্ণিল আলোয় আলোকিত করা হয়। সারা শহর জুড়ে বিভিন্ন ধরনের আলো জ্বালিয়ে শহরকে রঙিন করে তোলা হয়। সেই লাইটিং যে আলোকসজ্জা সেই কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত 2 দিন যাবৎ কিন্তু সিরাজগঞ্জে প্রতি রাতেই সিরাজগঞ্জ শহর আলোয় আলোকিত হয়ে উঠছে। ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় 10 দফা দাবি আদায়ে আবারও রাস্তায় নামছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অংশ নেবেন 12 ঘন্টার প্রতীকী অনশনে। এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে চিকিৎসকদের সাথে যোগ দেবেন সাধারণ মানুষ। ঘোষিত দাবি আদায়ে শনিবার রাত থেকে কলকাতার ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় সোমবার এটি ক্যাটাগরি 5 হ্যারিকেনে রূপ নেয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূল আঘাত হানবে। স্থানীয় সময় বুধবার ঝড়টি টাম্পা বেতে আঘাত হানতে পারে। আঘাত হানার সময় সেখানে জলোচ্ছ্বাস, শক্তিশালী বাতাস এবং বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিতে পারে। সৃষ্টি হতে পারে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস। ঝড় ও বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে এমন অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন এবং দিক নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের এসব বর্বর হামলায় গাজায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা বন্ধ না হলে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। এদিকে ইসরায়েলের বন্দর নগরী হাইফা ও রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। অপরদিকে বৈরুতে নাগরিকদের নতুন করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়ে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা করে ইসরায়েল। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ৭ অক্টোবরের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে ঘটনাকে চিরস্মরণীয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া লেবাননে হামলা না চালাতে ইসরায়েলকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। খেলার খবর ক্রিকেট। 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা 7:30টায়। ভারতের বিপক্ষে হার দিয়ে টি-20 মিশন শুরু করেছে নাজমুল শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সমতায় ফিরতে চায় টাইগাররা। এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-20 সিরিজটাও নিজেদের করতে চায় ভারত। এই ম্যাচে তাই জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। নারী টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টি-20 বিশ্ব আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপ আসর শুরু করেছে জয় নিয়ে। সেরা 4-এর পথে এগিয়ে থাকতে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় অজি নারীরা। অপরদিকে আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপের শুভ সূচনা করেছে নিউজিল্যান্ডের মেয়েরাও। সেরা 4-এর দৌড়ে অজিদের বিপক্ষে জয় নিয়ে এগিয়ে থাকতে চাইবে তারাও। সকালে সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।